সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার, এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষায় 2001 সালে প্রণীত বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন রহিত করে 2013 সালে অটিজমকে অন্তর্ভুক্ত করে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন প্রণয়ন করে বলা হয়, অটিজম মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের একটি জটিল প্রতিবন্ধকতা, যা শিশুর জন্মের 1.5 বছর থেকে 3 বছরের মধ্যে প্রকাশ পায়। এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠনে কোনো সমস্যা বা ত্রুটি থাকে না এবং তাদের চেহারা ও অবয়ব অন্যান্য সুস্থ ও স্বাভাবিক মানুষের মতোই থাকে। অটিজম চিকিৎসায় বিশেষ কোনো ওষুধ আবিষ্কার না হলেও অটিস্টিক শিশু মানেই বোকা বা অমেধাবী নয়। অনেক ক্ষেত্রে ছবি আঁকা, গান করা, কম্পিউটার চালনা বা গাণিতিক সমাধান সহ অনেক জটিল বিষয়ে তাদের বিশেষ দক্ষতাও থাকে। অটিজম আক্রান্ত ব্যক্তির অন্য মানুষ বা বিষয়ের প্রতি কোনো আগ্রহ থাকে না। সাধারণত তারা অপরের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারে না এবং নিজেকে বিচ্ছিন্ন করে গুটিয়ে রাখে। বর্তমানে দেশে অটিজম আক্রান্ত মানুষের সংখ্যা 47,417 জন এবং 16টি মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্রে অটিজম শনাক্ত করা যায়। 2007 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দেশে অটিজম নিয়ে কাজ শুরুর পর তাঁর উদ্যোগেই জাতিসংঘের সাধারণ পরিষদে অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক সহায়তা বৃদ্ধি শীর্ষক প্রস্তাব গৃহীত হয়। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সূচনা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এমপি, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রাব্বানী এবং অভিভাবক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম। স্বাগত আপনাদের তিনজনকে। ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এমপি, আপনাকে দিয়ে শুরু করি। আপনার এই যে সূচনা ফাউন্ডেশন, যার একজন কার্যনির্বাহী সদস্য আপনি, এটি তো মূলত অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কি কাজ করে? এবং আমি আসলে জানতে চাই যে বাংলাদেশের সচেতনতা গত কবছরে তো বোধহয় অনেক বাড়লো, সুযোগ সুবিধা কতটা বাড়লো? প্রথমত আমাকে স্বীকার করতেই হবে এবং বলতে হবে এবং সবাইকে আমি মনে করিয়ে দিতে চাই যে সাইমা ওয়াজেদ পুতুল মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা, যদি আমাদের মাঝে, শুধু আমাদের বলতে আমি বাংলাদেশের কথা বলছি না, আমি মনে করি প্রফেসর রাব্বানীও স্বীকার করবেন যে সারা পৃথিবীতে অটিজম সম্বন্ধে এত সচেতনতা ছিল না। অটিজম মানে যে কথা আপনি বললেন যে নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজের একটা বড় ফোরামের মাঝখানে একটি অটিজম, এর মধ্যে আরও অনেক স্পেকট্রাম আছে আর কি। তবে অটিজম সম্বন্ধে একেবারেই আমারও জানা ছিল না। আমি একজন চিকিৎসক হয়ে আমার বলতে বাধা নেই যে আমি সাইমা এটা নিয়ে আন্দোলন শুরু করা আগে পর্যন্ত এত কিছুই তথ্য আমার জানা ছিল না। জানতাম একটি রোগ, এটি চিকিৎসা নেই, এটি আমাদের কিছু করার নেই, এইরকমই একটি তথ্য। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন এটি নিয়ে নাড়াচাড়া শুরু করলাম, দেখলাম যে আমাদের অনেক কর্তব্য আমাদের করা হয়নি এবং তিনি আমাদের দিয়ে এটি করিয়ে নিয়েছেন, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ এটি আমি বলবো সারা বিশ্বে এটা আন্দোলন সৃষ্টি করেছে তারই উদ্যোগে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলবো তারাও এগিয়ে এসছেন এবং সচেতনভাবে এগিয়ে এসে সারা বিশ্বে একটি আন্দোলন সৃষ্টি করেছেন। এই সাউথ ইস্ট এশিয়াতে আমরা তো সবাইকে নিয়ে একটি আন্দোলন সৃষ্টি করেছি এবং আমরা বলবো অনেকের চাইতে একটু এগিয়ে আছি। যে কথা আপনি বলেছেন যে চিকিৎসা নেই, কিন্তু আগে যে মনে করা হতো এই ছেলেটি পাগল, ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, কোথাও নিয়ে যাওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, এসব থেকে আমরা একটু একটু করে মুক্তি পাচ্ছি। এরা পাগলও নয়, শিকল দিয়ে বেঁধেও রাখতে হবে না। অনেক অটিস্টিক মানুষ তারা পৃথিবী বিখ্যাত হয়েছে, তারা ম্যাথমেটিশিয়ান, মিউজিশিয়ান ইত্যাদি ইত্যাদি। সুতরাং এদের অনেক গুণাবলী থাকতে পারে, ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো ম্যাথমেটিক্স করতে পারে। সুতরাং এদের যে কোন গুণটি তাদের মধ্যে আছে সেটি যদি আমরা ধরতে পারি, তাহলে সেটি নিয়ে কাজ করলে তারা এগিয়ে যেতে পারে। তো এর মাইনর ফর্ম থেকে অনেক মেজর ফর্ম আছে। কেউ একটু কথা বলতে পারেন না বা একটু হাঁটতে পারেন না, বা কমিউনিকেশন স্কিল যেটি, সেটি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং। রাব্বানী সাহেব তো বলবেন যে প্রথমত আমরা 2-3 বছর লেগে যায় কেবল আমাদের চিনতে বা বুঝতে, কারণ যখন বাচ্চাদের রিয়াকশান করবার সময় প্যারেন্টসদের সাথে আশেপাশের সময়, তখন দেখা যায় চোখে চোখে তাকাচ্ছে না, তারা হাসছে না বা তাদের রিয়াকশান করছে না, তখনই মনে হয় কি যেন একটু গণ্ডগোল আছে। যাই হোক, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। যে কথা আপনি বললেন যে আমরা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমাদের শিশু বিশেষজ্ঞদের ট্রেনিং দেওয়া হচ্ছে, তৎনিম্ন পর্যায়কে এই
অটিজম বা এই ধরনের রোগকে কি করে চিহ্নিত করা যায় সেগুলোকে তাদেরকে ট্রেনিং দিয়ে শেখানো হচ্ছে। সুতরাং আমরা অনেকটা এগিয়ে এসেছি, অনেক দূর যেতে হবে, কিন্তু শুরু করার পরেও আমরা অনেকটা কাজ যে করতে পেরেছি সেজন্য আমি মনে করি স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের কর্মী এবং আপনি যেটা বললেন সূচনা ফাউন্ডেশন, এরা মেনলি ট্রেনারদের ট্রেনিং করে বা শিখায় কি করে কাজ কি করতে। সুযোগ সুবিধা আছে, তৈরি হচ্ছে, সেটা আরো বিস্তারিত আপনার কাছে আমি শুনবো। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী, আমি আপনার কাছে জানতে চাই আসলে একটু যদি অন্য দিক থেকে এই প্রশ্নটা করি যে আসলে বাংলাদেশে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে গত কয়েক বছর ধরেই, মানে সকলকেই এটা বলতেই হবে যে প্রধানমন্ত্রী কন্যার এক রকমের ব্যক্তিগত উদ্যোগ, ইচ্ছাতেই উনি আসলে একটা, শুধু বাংলাদেশে না মানে পৃথিবীব্যাপী একরকম WHO কে কেন্দ্র করে তিনি একটা বৈশ্বিক আন্দোলন করে তুলতে চাইলেন। বাংলাদেশে 2013-তে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইনও প্রণীত হলো। মানে এই যে আমরা এখন দ্রুত শনাক্ত করতে পারছি বা আমরা কি কি লক্ষণ দেখে বিচার করতে পারবো, বুঝবো, তাতে লাভটা কি আসলে? অনেকে তো বলছেন যে আগে অটিজম এত ধরা পড়তো না, এখন এটা বুঝে ঘরে ঘরে নাকি অটিজম ধরা পড়ছে, এই কথাটাও আমরা শুনি। এটি আংশিক সত্যি, সবটাই নয়। তো যেটা বললেন যে ডায়াগনোসিস করে বা শনাক্তকরণ করে কি লাভ, এটি বৈজ্ঞানিকদের, এটা মানে আপনার তাদের অর্জিত জ্ঞান থেকে আমরা যেটা বলছি যে আর্লি আইডেন্টিফিকেশন অ্যান্ড ইন্টারভেনশন। আপনি যেটা বলেছেন যে 18 মাস থেকে 36 মাসের মধ্যে এই ঘটনাটি ঘটে, এই অবস্থাটি বোঝা যায়, বৈজ্ঞানিকরা এর আগে থেকে অর্থাৎ জন্ম থেকে শুরু করেও বুঝতে পারেন। আমরা সাধারণ মানুষের বেলায় যেটা বলি যে 12 কিংবা 18 মাস থেকে 24 থেকে 30 মাসের মধ্যে লিও ক্যানার সাহেব 1944 সনে যেটা টিপিক্যাল অটিজম যেটা উনি শনাক্তকরণ করেছিলেন, সেটিতে কিন্তু যে তার যে লক্ষণগুলো যেগুলো ছিল সেগুলো ওই সময় দেখা পায় এবং এর পরে কিন্তু আবার ওই বাচ্চাগুলো রিগ্রেস করে, যে আচরণগুলো ডেভেলপ করে, ইভেন কি বাবল স্পটে দু একটা কথাও বলে এবং আচরণগুলো সম্পূর্ণ সুস্থ থাকার পরে হঠাৎ করে রিগ্রেশন শুরু হয় এবং 36 মাসের মধ্যে এটি পরিপূর্ণ প্রকাশ পায়। এখন কথা হচ্ছে যে বিজ্ঞান অনেক দূরে গিয়েছে। স্যার যেটা বললেন যে সামাজিক যে যোগাযোগ এবং এই যোগাযোগের মধ্যে যে ত্রুটি এবং তার সঙ্গে যে ইন্টারাকশন, যে মা 9 মাস 10 দিন সন্তান পেটে ধারণ করলো, সে মাকের দিকে চোখের দিকে তাকায় না, তাকে হাক করে না, তার কাছে খাবার চায় না, আঙ্গুল তুলে দেখায় না এটা কি, এটাতে চাই, এটা আমার দরকার। এবং যেটা হয় যে যখন এই বয়সটা আরো বাড়তে থাকে তার মধ্যে এই জটিলতা এবং অক্ষমতাগুলো আরো বাড়তে থাকে এবং পুনঃ পুনঃ এক কাজ করতে থাকে, আচরণের অনেক বেশি সমস্যা হয়ে যায় এবং সেলফ তারা ইনজুরি করে এবং হেড ব্যাঙ্গিং করে, অনেকগুলো যেগুলো আচরণ, অপ্রয়োজনীয় আচরণ তারা করতে থাকে। আমরা যদি এই 12 থেকে 24 কিংবা 30 মাসের মধ্যে যদি শনাক্তকরণ করতে পারি, এর রিমেডি আছে। যেমন মানে এই মানুষগুলো তার মানে একটা স্বাভাবিক জীবন তাদেরকে তখন দেওয়া যাওয়ার বিষয় আছে, কারণ এটা বলা হচ্ছে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অ্যাজ পার আপনার DSM ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, যেটা নর্থ আমেরিকা, আমেরিকান, কানাডা, এর যে বলেছে যে লেটেস্ট যেটা ডায়াগনস্টিক টুল, যে যদি এই সময়ের মধ্যে এই বাচ্চাগুলোকে যদি পাই আমরা, এটা একদম একজন বাচ্চা আরেকজনের চেয়ে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমাদের 5 আঙ্গুল যেমন সমান নয়, যাদেরকে আমরা সুস্থ স্বাভাবিক বাচ্চা বলি তারাও ভিন্ন একজন কিন্তু থেকে আরেকজন। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যেটা টিপিক্যাল অটিজম, তার থেকে যারা আপনার অ্যাসপারগার সিনড্রোম, তারা কিন্তু অনেক ভোকাবুলারি তাদের ভিতরে থাকে, তারা অনেকটা শিখতে পারে, তারা কমিউনিকেশনটা অনেক দ্রুত নিতে পারে, আমরা বলি হাই ফাংশনিং। আরো আরেকটা যেটা আছে আমরা বলি PDD-NOS, পারভিসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নট আদারওয়াইজ স্পেসিফাইড। এদের কিন্তু এরা প্রাগমেটিক বলে, কারণ এদের ভাব ভাষা জন্ম থেকে কিছু থাকে এবং যাদেরকে আমরা জিনিয়াস বাচ্চা বলি আর কি, ওরা হচ্ছে ইডিয়ট সেভেন্টস। এদের মধ্যে অনেক বুৎপত্তি লাভ করে, দেখবেন আর কোনো জায়গাতেই তার প্রকাশ ঘটেনি, কিন্তু আপনি সেই 1349 সনে কি ঘটনা ঘটেছে ওই তারিখটা যদি, ওই দিনটা যদি তারিখ যদি বলেন, আপনার দিনটা বলে দিতে পারবে। এই যে একটা অদ্ভুত, মানে বেশি অতিরিক্ত শক্তি সম্পন্ন মেমরি বা কোনো একটা বিশেষ শক্তি থাকে, এটা একটা বিশেষ জায়গাতে এদের বুৎপত্তি ঘটে, কিন্তু সব নয়।
মানে শনাক্ত করাটা এই জন্যই জরুরি এর এবং এই জন্য কারণে যে কি সারা আমরা- পৃথিবীর মানুষ হঠাৎ এটাতে খুব সচেতন হয়ে উঠলো এই কারণে যে আসলে শনাক্ত করে সাহায্য করা তাদের শুরু হলে সাহায্য করে স্বাভাবিক শুরু করা যায়। করলে অনেকটা অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করতে তাদের স্বাভাবিক স্রোতধারার মধ্যে আমরা তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে জীবনধর্মী করে উৎপাদনক্ষম করতে পারি এবং তারাও সমাজে কন্ট্রিবিউট করতে পারে এবং এরকম উদাহরণ আমাদের ব্যারিস্টার কাছে তানজিবুল আছে। আলম, আপনার কাছে আসি আপনার সাথে আইন নিয়ে, কারণ বাংলাদেশে 2013 সালে দুটো আইন হয়েছে, সে প্রসঙ্গে তো কথা বলবোই, কিন্তু এই বিরতির আগে আপনার কাছে আসলে অভিভাবক হিসেবে জানতে চাই যে বুঝলেন কি করে, সেটা যদি বলেন যে বুঝলেন কি করে, বোঝার পরে আসলে বোঝার মতো ডাক্তার পেয়েছিলেন কিনা আশপাশে। ধন্যবাদ। আমার সবচেয়ে ছোট ছেলে ডায়াগনোসিস হয়েছে অটিস্টিক হিসেবে, কিন্তু এই ডায়াগনোসিসটা মানে কনক্লুশনে আসতে আমাদের 2.5 বছর লেগেছে। তো এটার কারণটা এখন বয়স কত? ওর এখন বয়স 12 চলছে, 11+। তো আমরা যে সময়কার কথা বলছি, এখন তো ধরেন আপনার মানে এখন যদি আপনি যে কোনো লোককে অটিজম সম্পর্কে জিজ্ঞেস করেন, আপনি বিশেষ করে নগরগুলোতে, শহরগুলোতে আপনি দেখবেন তার কোনো না কোনো আত্মীয় অটিজমে আক্রান্ত, মানে নিকট আত্মীয়ের মধ্যে কাউকে না কাউকে অটিজম পাওয়া যাবে। বাট আমি যে সময়কার কথা বলছি তখন এতটা পারভাসিভ ছিল আমি না। বোধহয় জানতাম না এই শব্দটা সেভাবে। হ্যাঁ, আমি আমার মেজো ছেলের কিছুটা কন্ডিশন ছিল দেখে আমি ওই সম্পর্কে পড়াশোনা করেছি, সেই জন্য আমার পক্ষে অনেক ইজি ছিল সাসপেক্ট করা যে ওর বিহেভিয়ারে রিগ্রেশন যেটা হচ্ছে। যে যেমন ধরেন একটা বাচ্চা যখন স্বাভাবিকভাবে বড় হয় তখন সেই 3 বছর বয়সের মধ্যে সে কথা তো বলেই, বিভিন্ন রাইম বলা শুরু করে, সবার সাথে ইন্টারাকশন শুরু করে। তখন অটিজমে আক্রান্ত যেসব বাচ্চাগুলো দেখা যায়, টিপিক্যাল বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেকে আছে কিন্তু জন্মের পর থেকেই আপনার বোঝা যায় যে এরা আসলে আক্রান্ত। এই যে স্পেকট্রামের কথা বলা হচ্ছে, স্পেকট্রাম মানে হচ্ছে আসলে এটা অনেকটা পুরো একটা ইয়ার মতো, এটা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন জায়গায় এক একজনের কন্ডিশন হতে পারে, একটা বলয়। হ্যাঁ, একটা বলয়। তো ওই বলয়ের এক একজন বাচ্চা এক এক ধরনের হতে পারে, কিন্তু টিপিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে 3 বছর বয়সে গিয়ে জিনিসটা পুরোপুরি প্রতিভাত হয়। কিন্তু এরকম অনেকে এরা যারা আছে এরা কিন্তু অন্য আদারওয়াইজ আপনার ফাংশনিং মানে চলাফেরা করতে পারে, ওদের কমিউনিকেশন স্কিলের মধ্যে গিয়ে ডিসঅর্ডারটা হয়। কিন্তু কিছু কিছু অটিস্টিক বাচ্চা আছে ওরা হাঁটতে পারে না, কিংবা ওদের জন্মের পর থেকে ওদের একটা পার্টিকুলার ম্যানারিজম থাকে যে আপনার আই কন্ট্যাক্ট করতে পারে না। তো আমার ছেলের ক্ষেত্রে যেটা হয়েছিল যে সে দেখলাম অসম্ভব রাগী, হঠাৎ করে রেগে গেলে কিংবা ট্যান্ট্রাম শুরু হলে আধা ঘন্টার আগে শেষ হয় না। তো তখন আমার মেজো ছেলেকে, ওর সিলেক্টিভ মিউটিজম ছিল, তো ওকে নিয়ে বিভিন্ন জায়গায় যখন চুপ করে যেত হঠাৎ হঠাৎ, না সে স্কুলে গেলে কথা বলা বন্ধ করে দিত। তো তখন আমরা বিভিন্ন আপনার সাইকোলজিস্টের কাছে যখন যাচ্ছি তখন ওরা টেস্ট করে বলতেছে যে না ও অটিস্টিক না। তো মানে এক্সক্লুশন করতে গিয়ে আমরা তখন অটিজম সম্পর্কে জানতে পারলাম। তখন তাহলে অটিজমটা জিনিসটা কি, যে আমরা এখন বলছি যে একজন অটিস্টিক না। তো ওই ডায়াগনোসিসটা করার জন্য তখন বাংলাদেশে কোনো ফ্যাসিলিটি ছিল না। তখন আমরা বিদেশে গিয়ে ওখানকার সাইকোলজিস্টের সাথে কথাবার্তা বলে লিটারেচারগুলো এখানে এনে আমরা মানে আমাদের পক্ষ থেকে তখন বুঝলাম যে আসলে আমরা যদি ভিকটিম হয়ে থাকি আর আমাদের রিসোর্স আছে, সব বিভিন্ন জায়গায় যাওয়ার অ্যাক্সেস আছে, কিন্তু এখন অন্যদের তো এই জিনিসগুলো নাই। তখন আমরা মাতুয়ালে যেতাম। মাতুয়ালে একজন মাত্র আপনার সাইকোলজিস্ট ছিল যিনি কিনা অটিজম নিয়ে কিছুটা ট্রেনিং নিয়েছেন, কিংবা শিশু বিকাশ কেন্দ্র ছিল আপনার শিশু হসপিটালে, তখন তাদেরও মানে একজন মাত্র আপনার স্পেশালাইজড ছিলেন যিনি কিনা অটিজম সম্পর্কে জানতেন। আর সাধ্য থাকলেও তো কথায় কথায় বিদেশ যাওয়া সম্ভব না, না, সম্ভব না। তো এখন আমার তখন মনে হয়েছিল যে মানে আপনি আসলে আপনার সামাজিক অবস্থান বলেন কিংবা আপনার আর্থিক অবস্থান বলেন, কোনোটা এখানে কোনোভাবে কাজে দিচ্ছে না, কারণ আপনার যে রিসোর্স খুঁজবেন সেই রিসোর্সটাই তৈরি হয় নাই। কিন্তু সেই তুলনায় আমি বলবো এখন সময়টা অনেক উন্নত হয়েছে এবং এখন অনেক, বিশেষ করে আপনার বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে একটা স্পেশালাইজ আপনার সেন্টার তৈরি করা হয়েছে। এগুলো সবকিছু কিন্তু আপনার সাইমা আপার অবদান। ব্যারিস্টার তানজিবুল আলম, আমি আপনাকে দিয়ে শুরু করব। আপনি স্কুলের কথা বলছিলেন যে আপনার এক ছেলে স্কুলে গেলে চুপ করে যেত, তখন আপনাদের সন্দেহ হলো। স্কুল তো ওরা স্বাভাবিক স্কুলে ওদের যেতে হচ্ছে, এবং আমাদের এখন নতুন যে আইন 2013 সেটাতে বলা হয়েছে সব শিশুর সব স্কুলে যাওয়ার অধিকার আছে। স্কুলে এই বাচ্চারা কিরকম রিয়্যাক্ট করে সেটা শুনবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহানি। ব্যারিস্টার তানজিবুল আলম, আপনি অভিভাবক হিসেবে আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন যে আসলে শনাক্ত করাটাই কত কঠিন। আপনার মেজো ছেলের কথা বলছিলেন যে স্কুলে গেলে মানে সিলেক্টিভ মিউটিজম বলছিলেন, যে আরেক রকমের স্পেকট্রাম, যেটা মানে এটাও ঠিক অটিজম না, আমরা সাসপেক্ট করছিলাম। আর অটিজমের কতগুলো ট্রেড থাকে, যে একটা হচ্ছে যে আপনার অনেকে যে আগে কথা বলতো
সে 3 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেয়, কিংবা আগে যে শব্দগুলো ব্যবহার করতো সেগুলো সে এখন বলা বন্ধ করে। আমার ছোট ছেলের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আগে যেসব রাইমগুলো তার মুখস্থ ছিল সেগুলো দেখি হঠাৎ করে সে ভুলে গেছে, আর বলে না। কিংবা তা আমরা তখন থেরাপির মাধ্যমে, এখন এগুলো এখন হ্যান্ডসাইড থেকে বলতেছি যে অভিজ্ঞতা থেকে, তখন থেরাপির মাধ্যমে ওর ভোকাবুলারিটা আমরা মেনটেন করতে পারি। আমার ছেলে এখন কথা বলে, স্কুলে যায়, হ্যাঁ। এখন ওইটার ক্ষেত্রে দেখা গেল যে ওই অভিজ্ঞতাতেও দেখেছি যে আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যারা অটিস্টিক প্যারেন্টস আছে তাদের জন্য একটা তো হচ্ছে যে ইনিশিয়াল ট্রমা, আপনার যখন ডায়াগনোসিস হয় তখন ওই মা বাবার যদি আপনি রিয়াকশন দেখেন যে বিরাট একটা শখ, যে যখনই একটা সন্তান জন্ম নেয় সে কত স্বপ্ন দেখে, কিন্তু প্রথমে সে জেনে যায় যে আসলে বাচ্চা কোনোদিন কিউর হবে না, মানে দিস ইজ নট এ ডিজিজ, দিস ইজ এ কন্ডিশন। তো এখন এটা একটা লাইফলং ফাইটের মতো, অ্যাবসলিউটলি, হ্যাঁ, এটা একটা গেল। তারপর তখন মানে তার মনে পুরো পৃথিবীতে বিস্বাদ লাগে। এখন তখন বাচ্চার থেরাপির চেয়ে মার থেরাপিটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে, এবং আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো ইয়া নাই। মানে প্যারেন্টসদেরকে যে থেরাপি, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে মাদেরকে যাতে দোষী না করা হয়, বাবারা যাতে এই ব্যাপারে সহানুভূতিশীল হন। এটা আসলে মা বাবার কারো দোষ না, মানে এটাও তো জানা যায় না যে কার দোষ বা কিছু, কিন্তু মানে ওটা কি কারণে হয় এটা এখনো পর্যন্ত বের হয়নি। ইভেন আমেরিকাতে বলা হয়েছিল যে বিভিন্ন টিকা দেওয়া হয় তার থেকে হয়, যিনি এই গবেষণার মাধ্যমে এটা বলেছিলেন তার লাইসেন্স পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, কারণ পরে প্রমাণিত হয়েছে আসলে এই যে টিকা থেকে হয় না। এখন এটা কি কারণে হয় এখানে কেউ বলতে পারে না, বাবা থেকে না মা থেকে নাকি বংশ থেকে কোনো কিছু নেই। তো আমি যেটা বলছিলাম যে আমাদের কাছে এখানে যে সিস্টেমটা আছে, ইভেন বর্তমানে ইভেন সাইমা আপার এত ইন্টারভেনশনের পরেও আমরা অনেক বাংলাদেশ আসলে যে এখন হয়তো আমরা নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি, কিন্তু আমাদের অটিজম সম্পর্কে সচেতনতা কিংবা আপনার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলোর যে বর্তমান অবস্থা, সেটা কিন্তু আমরা কোনো অংশে মানে আপনার যে উন্নত বিশ্বের সাথে একদম সমতালে। একদম, আমি 2013-তে আমরা যে প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছি, ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, যেটা ছিল কল্যাণ আইন 2001-এরটা, সেটাতে আমি দেখলাম যে বলা হয়েছে যে যে কোনো স্কুলে তাকে ভর্তি নিতে হবে, যে কোনো কর্মক্ষেত্রে, মানে শুধু অটিস্টিকদেরকে নয়, মানে যে কোনো প্রতিবন্ধকতা সম্পন্ন মানুষকে আসলে আপনার সমান সুযোগ দিতে হবে স্কুলগুলোতে। সাধারণ স্কুলে গেলে এই বাচ্চাগুলোকে একই কেয়ার পায় এবং তারা পায় না। এটাই হচ্ছে যে আমাদের অটিস্টিক বাচ্চাদের প্যারেন্টস হিসেবে এটা হচ্ছে আমাদের দুঃখের জায়গাটা। সেটা হচ্ছে আমরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি অসহায় বোধ করছি, সেটা হচ্ছে যে এই যে একটা বাচ্চাকে আপনি মানে সে তো বোঝা না, সে যাতে বোঝা না হয় তাকে যাতে সমাজে একজন শক্তি হিসেবে আমরা পরিণত করতে পারি, সেটার জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট যে টুলটা সেটা হচ্ছে তার একটা এডুকেশন সিস্টেমের মধ্যে তাকে বড় করা। এবং সেই সিস্টেমটা, এই এডুকেশন সিস্টেমটা আপনার কিন্তু নর্মাল সিস্টেম দিয়ে হবে না, তার স্পেশাল নিড যেগুলো আছে সেগুলোকে ক্যাটার করে তাকে ওই সিস্টেমের মধ্যে কিন্তু আপনার জনশক্তিতে পরিণত করতে হবে। ওইটা করার জন্য যে লোকবল দরকার হয়, যে এরকম স্পেশালাইজড টিচার বাংলাদেশে নাই বললেই চলে। এবং যে স্কুলগুলো আছে তথাকথিত আপনার মানে টপ স্কুলগুলো, ওদেরকে যদি আপনি বলেন আমার অটিস্টিক বাচ্চাকে আমি ভর্তি করাইতে চাই, ওরা আপনাকে গেট দিয়ে ঢুকতে দিবে না। হ্যাঁ, কিন্তু আসলে গেট দিয়ে ঢুকতে না দিলে তো আপনি মামলা করতে পারেন। না, আমি মামলা করতে পারি, বাট আপনি মামলা করে কি ওই বাচ্চাকে কোনোদিন ওই স্কুলে পাঠাবেন? কোনোদিন পাঠাবেন না। আপনি যদি যে কোনো অটিস্টিক প্যারেন্টকে জিজ্ঞেস করেন আপনাদের সবচেয়ে দুঃখের জায়গাটা কোথায়, ওরা বলবে যে আমার ছেলেকে স্কুলে কোনো স্কুল নেয় না, যে স্কুল নিতে রাজি হয় সেই স্কুলে কোনো টিচার নাই, এবং যে স্কুলে দুই একজন টিচার আসে আসলে তাদের ট্রেনিং এর লেভেল এত নিচু কিংবা তাদের ট্রেনিং এর এত অভাব, তারা কিছুই জানে না। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অনেকে আপনার 3 বছর কিংবা 4 বছরের থেরাপির যে কোর্সগুলো আছে, বিভিন্ন ধরনের অকুপেশনাল থেরাপির কোর্সগুলো করে নিজেরাই একটা স্কুল খুলে বসে, সেই স্কুলেও কিন্তু আপনার কোনো ধরনের সার্ভিসের কোনো আগামাথা নেই। মানে সেটা দিয়ে ওই যে ডাক্তার মোহাম্মদ গোলাম রাব্বানী, সে তো তাহলে উদ্বেগের কথা, কারণ আমি শনাক্ত করলাম আমার শিশুটাকে, আমি জানি শনাক্ত করে যদি আমার সাধ্য থাকে, আমার সুযোগ সুবিধা থাকে, আমি যদি তাকে সহায়তাটা দিতে পারি, সে একেবারে স্বাভাবিক জীবন, মানে সে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়েও পড়তে পারে, মানে তার মানে একটা বড় সম্ভাবনা অন্য যে কোনো স্বাভাবিক শিশুর মতো। কিন্তু সেটা যদি এনশিওর না করা যায় দেশে, তাহলে তো আসলে শুধু শনাক্ত করে কোনো লাভ হবে না। এটা একটু আশাহত হলেও আশার আমরা আলো দেখতে পাচ্ছি, কারণ গত বছরে আমরা দুটো বিধি করেছি, দুটো আপনার শিক্ষানীতি করেছি। 2009-এ একটি শিক্ষানীতি দাঁড় করানো হয়েছিল। সেই শিক্ষানীতিটির অনেক কিছু দুর্বলতা ছিল। এবছরে 18-তে, গত বছরে আমরা দুটো শিক্ষানীতি করেছি। একটি হচ্ছে নন এনডিডি, আমাদের যে 12 ধরনের প্রতিবন্ধিতা আছে তার মধ্যে 4 ধরনের হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী,
এদের জন্য এক ধরনের শিক্ষানীতি, বাদ বাকিগুলোর জন্য আলাদা ধরনের শিক্ষানীতি। এবং এখানে ক্যাটাগরিক্যালি বলা আছে যে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী যে স্কুলগুলোতে, সেগুলোতে মিনিমাম, কারণ লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে স্কুল খোলার জন্য, একটি জায়গা দিয়ে, একটি জায়গা দিয়ে টিচারদের কাছ থেকে অগ্রিম কিছু পয়সা করে নিয়ে একটা স্কুলের সাইনবোর্ড লাগানোর জন্য দরখাস্ত দেওয়া হয়েছে। আমরা বলেছি যে এই নীতিমালার মধ্যে যারটা পড়বে তাকে জায়গা তো দিতেই হবে, ওখানে একজন বিএসইডি অর্থাৎ বিএসসি ইন এডুকেশন, যেখানে এই প্রতিবন্ধীর শনাক্তকরণ, ডায়াগনোসিস, মিনিমাম একটা লেখাপড়া তাকে বোঝার মতো যে জ্ঞান আছে সেটি পাস না করলে, এই কতগুলো ডিগ্রি আমরা অফার করি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সুইট বাংলাদেশে, এটা ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক এটা স্বীকৃত। এইটা না হলে আমরা সেই স্কুলকে আমরা রিকগনিশন দিব না। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমরা আমাদের ট্রাস্টি বোর্ডের উদ্যোগে কারিকুলাম প্রণয়ন করার জন্য আমরা কতগুলো আউটলাইন করে দিয়েছি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার স্কুলে, একটা স্কুল খুলতে গেলে সেখানে কি ধরনের কারিকুলাম থাকা দরকার। অন্য যেগুলো আছে যারা আপনার ধরেন ডাউন সিনড্রোম, সেরেব্রাল পলসি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, তাদের জন্য শিক্ষার কি কি উপকরণ থাকা দরকার, এটি নিয়ে কাজ হচ্ছে। এবং আমরা অতটা হতাশ হব না। যেটা তানজিবুল আলম সাহেব বলেছেন যে প্রাইভেট যেগুলো কতগুলো ইনস্টিটিউট করেছে এরাও কিন্তু কম পিছিয়ে নেই। যেমন চিটাগংয়ে দুটো প্রতিষ্ঠান আছে, একটি হচ্ছে আপনার ফেয়ার, ওখানে ওই মা হচ্ছেন একজন গাইনোকোলজিস্ট, বাবা হচ্ছেন অর্থোপেডিক সার্জন। ওনারা কিন্তু এই পিতামাতা যত টাকা রোজগার করে তার অধিকাংশ দিয়ে তারা এই স্কুলের বিভিন্ন ধরনের উপকরণ কেনে। ঢাকায় আপনি যেটা দেখেছেন অলরেডি অটিজম ফাউন্ডেশন, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা ক্যাম্পাস করে ওনারাও কিন্তু টিপিক্যাল অটিজম বাচ্চাদের যে টেক কিংবা অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, ওনারা চেষ্টা করছেন। কারণ এই বাচ্চারা পিকচারের মাধ্যমে তারা জিনিসপত্র শিখতে পছন্দ করে। এই যে টেকনোলজি, যেটা এবারের প্রতিপাদ্য বিষয়, যে সহায়ক প্রযুক্তি এবং অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের অধিকার, এই জায়গাগুলোতে আমরা এখন কাজ করার চেষ্টা করছি। আমার যে ট্রাস্টি বোর্ড, এখানে আমরা এই কারিকুলামের জন্য চেষ্টা করছি। আমরা যে সমস্ত অসহায় পিতামাতা, যেটা তানজিবুল ভাই, আমি এই জায়গাটা থেকে যদি একটু আবার ডাক্তার আফম রুহুল হক আপনার কাছে আসি, যে আপনার এই সুরক্ষা সূচনা ফাউন্ডেশন, আপনি বলছিলেন যে এটা তো ট্রেনারদের ট্রেনিং দেয়, মানে তার মানে যারা এই শিশুদের সহযোগিতা দেবেন তাদেরকে তৈরি করেন, শিক্ষক তৈরি করেন, মানে শিক্ষকদের শিক্ষক তৈরি করেন। কারণ আসলে তো ব্যবস্থাটা ওই জায়গা পর্যন্ত, মানে এখন ব্যারিস্টার তানজিবুল আলমই বলছেন যে যথেষ্ট ব্যবস্থা নাই, বাবা মার রোজগারের সকল টাকা খরচ করে আরেক বাবা মা স্কুল তৈরি করছেন, গল্প বলছিলেন ডাক্তার গোলাম রাব্বানী। আমি জানতে চাই যে বাবা মার সাধ্য নাই তার শিশুকেও তো আমাদের সুযোগ দিতে হবে। সরকার এই জায়গায় এগিয়ে এসছে, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি সরকারের মাধ্যমে, ডিস্ট্রিক্ট হসপিটাল পর্যন্ত আমরা যেতে পেরেছি। এখন শিশু বিশেষজ্ঞদের দিয়ে এই অটিজম কি করে ডায়াগনোসিস করা যায় এবং তাদের দ্বারা আমাদের কি করে তাদের বাবা মা বা আত্মীয় স্বজনকে কি করে তাদেরকে বোঝানো যায় যে কি করতে হবে না করতে হবে। কিন্তু এখনো আমরা ইট ইজ ফার ফ্রম দি ক্রাই, যে যতটুকু দরকার তার চেয়ে তো বহু দূরে আছি, এটি আমাদের স্বীকার করতে হবে। কিন্তু যেটি আমরা বারবারই বলছি যে সায়মা না থাকলে এ পর্যন্ত আমরা আসতে পারতাম না। সুতরাং আমরা এগুচ্ছি। আমি তো ধরেন সায়মা পত্তন 2009 সালের পর ইনভলভ হয়েছে, তো আমি তো তার আগে থাকতে জড়িত। তখন আমি দেখেছি বাংলাদেশ এই ক্ষেত্রে যতটুকু উন্নতি করেছে, এখন বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা রোল মডেল হিসেবে, যে স্বল্প রিসোর্স থাকার পরেও মানে আপনার ডেডিকেশন দিয়ে কিভাবে জিনিসটাকে একদম ফোর ফ্রন্টে নিয়ে আসে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রীয় স্বীকৃতি যে এই মানুষগুলোকে জায়গা করে দিতে হবে। মানে আমি বলতেছি যে পলিসি লেভেলে কোথাও এরকম ক্লিয়ার স্টেটমেন্ট পৃথিবীর আর কোনো দেশে নাই, যে আপনার এটা একটা যে মেইন স্ট্রিম একটা বিষয়, সেটা পৃথিবীর আর কোনো দেশে নাই। যদিও তারা হয়তো তাদের মতো করে, আমি ইংল্যান্ডেও দেখেছি, ইংল্যান্ডে আপনার বাচ্চা ভর্তি হওয়া মাত্র একজন সাইকিয়াট্রিস্ট এসে অ্যাসেসমেন্ট করে যায়, তখন তার জন্য স্কুল থেকে প্ল্যান করে দেওয়া হয়। আমরা হয়তো এগুলা নাই, সাধারণ স্কুলেও তো এই বাচ্চাদেরকে পড়ার আসলে সুযোগ করে দিতেই হবে ডাক্তার রুহুল হক, কারণ শুধুমাত্র স্পেশাল স্কুলেতে এই বাচ্চারা যাবেন না। এখন তো ইনক্লুসিভ এডুকেশন, এখন এটাই হচ্ছে শুধু এই না, অল ডিসেবল চিলড্রেন। ওইখানে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমার বাচ্চাকে তো আমি একটু এই শারীরিক মানসিক সকল যে ডিসেবল চিলড্রেন যারা প্রতিবন্ধী আছে
তারা নর্মাল স্কুলে পড়াশোনা যাতে করতে পারে সেটার উপরেই তো জি, একীভূত আমাদের এখন শিক্ষা, প্রতিবদ্ধ, জি। এবং শিক্ষা বিভাগ সেটাই চেষ্টা করছে। এবং সে সকলের জন্য প্রত্যেকটি স্কুলে অন্তত 1-2 জন শিক্ষককে একটি বিষয়ে যাতে শিক্ষাদান করা যায়, যারা প্রশিক্ষিত করতে পারে কারণ- সেখানে। তা না হলে আমরা স্পেশালাইজড স্কুল কয়টা করতে পারবো? আর করা সম্ভব না। কারণ সেই জায়গা থেকেই তো আমরা আইনেও তা বলেছি যে সকল স্কুল সকল সেই কর্মক্ষেত্রে জন্যই তাদের সেই জন্যই access। তানজিব সাহেব যেটি বলছিলেন, বা এখানে ঢাকায় আপনি যেই বলবেন যে আমার বাচ্চা অটিস্টিক বা প্রতিবন্ধী, সেই বলবে আমাদের এখানে সিট নেই, ভর্তি হওয়ার কোনো জায়গা নেই, নানান রকম অজুহাত দিয়ে আর ওখানে ঢুকতে পারবে না। সুতরাং এখন আলটিমেট এমফেসিস হচ্ছে যে কোনো নর্মাল স্কুলে, যে কোনো স্কুলে যেন প্রশিক্ষিত জনগণ থাকে, যারা এই সকল ডিজেবল বিভিন্ন রকম, এ তো আমরা শুধু একটা, তা শুধু অটিস্টিক না, বহু রকম ডিজেবল ফিজিক্যাল হতে এটা পারে। একটা রেভলিউশনারি ব্যাপার হবে, অবশ্যই মানে তার আমরা- মানে সর্বত্র, মানে যাদেরকে একটা সময় আমরা আসলে ঘরের বাইরেই দেখতাম না, আমি যদি শারীরিক প্রতিবন্ধীদেরও কথা বলি, তারা আসলে মূলধারার কর্মক্ষেত্রে এবং স্কুলে আসতে এবং শুরু এই করবে। অটিজম টাইপের যারা বিহেভিয়ার প্যাটার্ন একটু ডিফারেন্ট, তাদেরকে গ্রামে তো আমি আগে দেখেছি, আমি গ্রামের মানুষ, গ্রামে শিকল দিয়ে তাদেরকে বন্দি করে আটকিয়ে রাখতো, তাদের বাইরে আসতে দিত। তাদের লোকজন নেই, মা বাবা বাইরে চলে যাবে, তাদের কি করবে? শিকল দিয়ে পায়ে আটকিয়ে রাখতো, তাই না? এই অবস্থায় তো মনে করতো এরা পাগল। কিন্তু এখন সেখান থেকে আমরা একটু মুক্ত হতে পেরেছি, একটু আস্তে 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 আমরা সমাজকে বোঝাতে পেরেছি। তবে আমাদের বহু দূর এগিয়ে এসছে এবং এখনো দরকার। এবং আমাদের একেবারে নিম্ন পর্যায়ে যে কমিউনিটি ক্লিনিকের যে আমাদের যেগুলো আছে, সেখানেও কিন্তু এই শিক্ষাদান পদ্ধতি, এবং সেখানেও শেখানো হচ্ছে যে এই যে অটিজম বা এই নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ থাকলে কিভাবে ডায়াগনোসিস করা যায়, এবং সেখান থেকে কোথায় তারা যাবে এবং কিভাবে যাবে। এই জন্য আমরা চাচ্ছি অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত, যে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে সকল আমাদের নর্মাল ডাক্তার আছে, সাইকিয়াট্রিস্ট সহজে না পেলেও, যে শিশু বিশেষজ্ঞরা তাদের কাছেই প্রথমেই যায়, তারা যেন এটাকে ডায়াগনোসিস করতে পারে এবং সেখানে কিছুটা হলেও সহায়তা করতে পারে। এই দিক থেকেই দেখা এবং একটা হচ্ছে। সমাজে একটা সামগ্রিকভাবে আন্দোলন- সহানুভূতি গড়ে ওঠা আন্দোলন- এবং একটা আন্দোলন। আন্দোলনের মতো গড়ে ওঠা। ভালো- কিছু একটা যোগ করতে আমি চাইছিলেন আমি না? যে বলো। আপনি লাস্ট যে কথাটা বললেন, আজকে তো আমরা অটিজম সচেতনতা দিবসের কথা বলছি, তা আমরা আমার ছেলে যে স্কুলে পড়ে, এটা একটা ইনক্লুসিভ স্কুল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনক্লুসিভ স্কুল হওয়ার পরেও মানে অটিস্টিক বাচ্চাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, সবাই এখানে এসে ভর্তি হচ্ছে। এবং এর ফলে যেটা হচ্ছে, আমি সাধারণ বাচ্চার যারা অভিভাবক আছে তাদেরকে জিনিসটা খুব মানে বলতে চাই, সেটা হচ্ছে যে অটিজম কোনো ট্রান্সমিটেড ডিজিজ না, কিন্তু অনেক মা তাদের ছেলেকে ওই স্কুল থেকে নিয়ে চলে যায়, কারণ বলে এটা তো অটিস্টিকদের চেয়ে আমার ছেলে অটিস্টিক হয়ে যাবে। মানে এটা হচ্ছে যে কতটা এবং ক্রুয়েল হলে মানে বাংলাদেশের আপনার ছেলে, আমি ধারণাই করছি যে শিক্ষিত সচ্ছল পরিবারের মানে জি, সদস্যরাই আমরা এরকমটা জি, ভাবছি। তাদের জি, জি। অ্যাটিটিউড এবং তাদের আউটলুক, এই জিনিসগুলো না বোঝা পর্যন্ত এটা পরিষ্কার হবে না। আমি ওইটুকু এটা যে সচেতন কোনো হওয়া সংক্রামক এটা হওয়া ব্যাধি না। উচিত। হ্যাঁ। সেটা হচ্ছে যে মানে একটা বাচ্চা অটিজম হওয়াটা কিংবা অটিস্টিক বাচ্চা কিন্তু তার দোষ না, তার দোষ। হ্যাঁ, এবং এটা তার মানে মা বাবারও দোষ না। আপনি যদি এবং সৃষ্টিকর্তা আমার বিশ্বাস বাচ্চা তার পাশে বসে থাকলে সেও অটিজমে অটিজম আক্রান্ত আক্রান্ত এমন হবে কোনো না, ব্যাপার হ্যাঁ। This is a neuro- এবং এটা হচ্ছে আমি neurodiversity। এটাও দেখেছি যে কিছু কিছু প্যারেন্টস আমি দেখেছি বলে আমি চাই আমার ছেলে অটিস্টিক বাচ্চাদের সাথে বড় হোক, কারণ সে অটিস্টিক বাচ্চাদের সাথে যদি বড় হয় অ্যাটলিস্ট কম্পেশনটা শিখবে, হ্যাঁ, এবং সে তার এটাই মানে idea। মানসিকভাবে সে আরো অনেক উদার আমার হয়ে মনে বড় হচ্ছে হবে। আমাদের রাষ্ট্র এই আইডিয়াটা বেনিফিটেড হবে, বেনিফিটেড হবে। Right. এবং এখন আপনি- যেটা করা উচিত, আপনি আরো একটু খুশি হবেন যে নিপোর্ট আছে, যে সেখানে কিন্তু স্যার যেটা বলেন যে কমিউনিটি ক্লিনিকে যারা সেবা দান করে তাদের জন্য কিন্তু একটু পুস্তিকা তৈরি করা তৈরি করা হচ্ছে, হয়েছে। যেখানে এই সমস্ত ডিসেবিলিটি প্লাস অটিজমের জন্য ওই বইটা আমি এডিট করেছি। মানে এরকম যত বেশি সুন্দরভাবে, তথ্য জি। থাকবে আমাদের জি, কাছে, জি, তত বেশি ভ্রান্ত ধারণা মুক্ত ধারণা হব। কমবে। একটা বিরতিতে যাই, বিরতির পর আমি ওই প্রসঙ্গটা নিয়ে আলাপ করতে চাই যে আমরা সবসময় অটিজম আক্রান্ত শিশু 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 বলি, আসলে কি সকলেই সব শিশুই? শিশু, না, সব শিশু না। আমাদের বয়সে অটিজম আমাদের আক্রান্তরা বয়সে। কোথায়? একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহানে। ডাক্তার আফামর রুহুল হক এমবি, আপনি বলছিলেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দিকে আমরা এগুচ্ছি, এটাই লক্ষ্য। রাষ্ট্র অনেক কিছু করছে, ব্যারিস্টার তানজিবুল আলম বলছিলেন যে অনেক উন্নত দেশের চেয়েও আমাদের দেশে ভালো আইনও করা হয়েছে। আপনি কি মনে করেন, মানে সমাজ কি করা উচিত? সমাজের আমাদের যেটি এখন প্রশিক্ষণ দরকার এবং আরো পাবলিসিটি, আরো সমাজেরও একটা training দরকার বলছেন। অবশ্যই ট্রেনিং, এটাই আপনাদের মাধ্যমে বেশি হতে পারে। কারণ একটা স্কুলে বা একটা মিটিংয়ে কতটুকু শেখাতে পারে, মিডিয়ার একটা বিরাট রোল আছে, যেটা মিডিয়ার রোল আছে বলেই কিন্তু বাংলাদেশে এত লোক এখন
অটিজম সম্বন্ধে জানে বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজের সম্বন্ধে অন্তত শব্দগুলো জানে যে এটি বড় রোগ না, তানজিব যেহেতু বলছে এটা সোয়াচে রোগ না যে ছুঁয়ে দিলে আবার তার অটিজম হয়ে যাবে। সুতরাং আমাদের দেশে এখনো ওই যে একটি ছেলে যারা একটু বড় হয়েছে, বাবা যখন বাইরে নিয়ে যায়, তার বিহেভিয়ার প্যাটার্ন কিন্তু সব ছেলে মেয়েদের মতো না। সে একটু অন্যদিকে তাকায়, একটা কিছু ধরে বা একটু লাফায়, সাথে সাথে মানুষজন রিয়াক্ট করে, কি ওই যে একটা অভদ্র ছেলে নিয়ে এসছে বা আপনার ছেলে মেয়ে এরকম করছে কেন। এগুলো তো আমাদের 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 সোসাইটি এখনো শেখেনি। এগুলো আমাদের শিখবার প্রয়োজন আছে যে ও ছেলে ওরকমই করবে, ও অটিস্টিক, ও স্লাইটলি অ্যাবনর্মাল, আমাদের পুরো সমাজকে ধৈর্য ধারণ করতে হবে, করতে হবে। ওর বিহেভিয়ার প্যাটার্ন স্লাইটলি ডিফারেন্ট, ও এরকম করবে, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সুতরাং এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে আমরা এগুচ্ছি, আস্তে আস্তে এগুতে পারছি, সেটি ভালো। এবং আমি মনে করি যেভাবে চলছে তাতে আমি আশাবাদী আমরা অনেক দূর এগোতে পারবো ইনশাল্লাহ। আমরা যে পথে চলছি তাতে আরো এগিয়ে আসলে আমরা করতে পারবো। সরকারের সীমাবদ্ধতা আছে, যেহেতু সরকার এত বড় জিনিস এবং এত বড় যে সব জায়গায় অটিস্টিক স্কুল করা বা এই অটিজমের ব্যবস্থাপনা করা, সেটি সবসময় সম্ভব নয়। এই জন্য সমাজকে এগিয়ে আসতে হবে। যেমন ঢাকা শহরে, প্রধানমন্ত্রীও বলেছেন যে যাদের ধন সম্পদ আছে, যাদের অর্থবিত্তবানরা যাতে এগিয়ে আসেন, যাদেরকে এগিয়ে আসতে হবে। এবং সেই জন্যই বলছে যে যেখানে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আছে, এখন যে সবগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি, সেগুলোকে নিয়ে আমাদের সবাই যদি এগিয়ে আসে। আসলে বোধহয় মানে এই অটিজম আক্রান্তদের জন্য না, সকল প্রতিবন্ধীদের অ্যাক্সেস বাড়াতে, ডিসেবিলিটি অ্যাজ এ হোল, সেই সব রকম কমিউনিকেশন আমরা মানে সেই প্রশ্নটার সঙ্গে আপনাকে এটাও জিজ্ঞেস করতে চাই যে আমরা তো নতুন জেনেছি অটিজম সম্পর্কে, কাজে শুধু শিশুদের কথা বলি, অটিজম আক্রান্ত বড়রা বুড়োরা কোথায়? আমি যেটা বললাম যে ডিপি বড়ুয়ার ছেলে এখন 52 বছর বয়স, এরকম আমি যাদেরকে আর্লি স্টুডেন্ট লাইফে যখন সোসাইটি ফর দ্য কেয়ার এন্ড এডুকেশনে না আমরা ডায়াগনোসিস, কিন্তু তখন আমি যেহেতু সাইকিয়াট্রি স্টুডেন্ট আমি জানতাম। এবং লিনা রিক্টা উনি নরওয়ে গভর্নমেন্টের থেকে এখানে কাজ করতে এসেছিলেন, উনি আমাকে বলেছেন রাব্বানী সাহেব আপনি এদের আচরণের ব্যাপার তো আছেই, এই সমস্ত বাচ্চাদের যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো হয় সেগুলো আপনি একটু আপনার মতো করে দেখে দেবেন, কারণ আপনি এগুলো বোঝেন। স্যার যেটা বলছিলেন যে সমস্ত মানুষের আচরণগুলো কিভাবে বদলায়, আমরা বলি লার্নিং ইজ দ্য রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ অফ বিহেভিয়ার। এই যে মানুষগুলো যারা অন্যরকম ভাবে, তানজিবুল আলম বলছিলেন বিহেভিয়ার চেঞ্জেস, কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। স্যার জানেন যখন 50 কিংবা 60-এর দশকে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আমরা আলোচনা করি, এই মানুষগুলো কিন্তু এমনি এমনি বদলায় নাই, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিভিন্ন কমিউনিকেশন ম্যাটেরিয়াল যেগুলো পোস্টার প্যাম্পলেট এগুলো দিয়ে কিন্তু আমরা, এবং সেটা নিয়ে আমরা এখন ট্রাস্টি বোর্ড কাজ করছে, আমরা আউটসোর্সিং করছি এবং আমাদের এই লোকগুলো, মানে আপনি কত বছর পরে একটা সহানুভূতিশীল সমাজ দেখেন বাংলাদেশে প্রতিবন্ধী? এটা আমার মনে হয় যে পর্যন্ত আমরা এগিয়েছি বরফ গলে গেছে, এখন আমাদের আরো একটু সময়ের অপেক্ষা করতে হবে। আমরা মনে করছি যে খুব শীঘ্রই আমরা এটা অ্যাচিভ করতে পারবো, কারণ আমাদের মানুষগুলো অন্ততপক্ষে এখন ধৈর্য ধরে এই জিনিসগুলো বলে। আক্ষেপ তো আমাদের থাকবেই, কারণ আমার বাচ্চা আমরা বলি লাইফ লং গ্রিভিং। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার আত্মীয়রা যেরকম শোক করে, এটি হচ্ছে এরকম একটি শোক যার পরিবারে এই বাচ্চারা আছেন, ইট ইজ এ লাইফ লং গ্রিভিং আমরা বলি, মর্নিং রিঅ্যাকশন। সো দ্যাট সেই ব্যথার সঙ্গে আমরা সমবেদনা প্রকাশ করি, সঙ্গে সঙ্গে আমরা হোপলেস হব না, আমরা আশাহত হব না, আমরা লেগে থাকবো এবং আমরা এটির বিস্তার ঘটাবো এবং মানুষকে আমরা পরিবর্তন করতে সক্ষম হব। অবশ্যই রাইসা তানজিবুল আলম, আপনার সাথে আলাপ হচ্ছিল বোধহয় তখন যে প্রধানমন্ত্রী গত বছর অটিজম দিবসে অথবা প্রতিবন্ধী দিবসে উনি আরেকটা কথা বলেছেন যে এই বাচ্চাগুলো যখন বাবা মা থাকবে না তখন তো রাষ্ট্রকে তাদের দায়িত্ব নিতে হবে। এই যে যাদের আমরা শনাক্ত করছি এখন, যাদের বাবা মাদের সাধ্য আছে, তারা নানা রকম ব্যবস্থা করে নিরাপদ এবং সুন্দর জীবন দিচ্ছেন, মানে এটা তো আসলে একটা দীর্ঘ সময়ের পরিকল্পনার বিষয়। যে আমি যেটা বলছিলাম, যখন ইনিশিয়াল ডায়াগনোসিসটা হয়, গোলাম রব্বানী ভাই বলছিলেন যে এটা আসলে লাইফ লং গ্রিফের একটা বিষয়, আমি সেটা মনে করি না। আপনার মানে লার্নিং টু লিভ অ্যান্ড বি কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাভ গট ইজ সামথিং। এখন যখন জিনিসটা মানে প্যারেন্টসরা একটা সাইকোলজিক্যাল ফেজের মধ্যে দিয়ে যায়, প্রথমে আসে যে ডিনালে, আপনি যেটা বলছিলেন যে ডিনাল সবার কারো হয় না, আমার কেন হলো। এখন ওইটা যখন আপনি আস্তে আস্তে মানতে একটা পর্যায়ে গেলেন, যখন ঠিক আছে আমি আমার জীবনটা দিয়ে হলেও আমার ছেলের ভালোটা আমি করে দিতে চাই। এখানে একটা জিনিস বলে রাখিছিলেন
মানে বাচ্চাদের মধ্যে ছেলেদের মধ্যে অটিজম সংখ্যাটা বেশি, মেয়েদের ক্ষেত্রে হলে এটা অনেক সিভিয়ার হয়। তা মেয়েদের ক্ষেত্রে নিশ্চয় সমাজের প্রতিক্রিয়াটাও অনেক আরো ভয়াবহ। এক্স্যাক্টলি। এখন জিনিসটা হচ্ছে কি, আপনি ছেলের তো একটা মানে প্যারেন্টসদের জন্য যে জিনিসটা খুবই আনসার্টিনিটি তৈরি করে, তারা হচ্ছে যে আমি আমার জীবদ্দশায় আমার ছেলেকে দেখলাম, এখন তারপরে কি হবে, তার জন্য কি হবে। এখন ধরেন আমাদের সোসাইটি তো ওয়েলফেয়ার সোসাইটি না, বিদেশে হলে রাষ্ট্র তার দায়িত্ব নেয়। তখন বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলছিলেন গত বছর কোনো একটা অনুষ্ঠানে যে এই ব্যাপারটাও চিন্তা করতে হবে। জি, এই ব্যাপারটাও চিন্তা করতে হবে, কিন্তু আপাতত যে জিনিসটা করা হয়েছে, এই যে আপনার ব্যবস্থা আছে না, সেটা হচ্ছে যে আপনার এখন ইচ্ছা করলে আপনার প্যারেন্টস তার সম্পত্তির অংশ থেকে তার জন্য একটা ট্রাস্টের মতো করে আপনার তার ওয়েলফেয়ারের জন্য বিশেষ বিধান করে, সেটা এই আইনের মধ্যে করা আছে। যেটা এটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে সায়মা ওয়াজেদের অবদান, যে উনি এই ফোরসাইটটা দেখতে পেরেছেন যে এখন প্যারেন্টসদেরকে যদি আপনি তাদের, এটাই হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন। এক্স্যাক্টলি, এই আইনের অধীনে যদি আমি অভিভাবক, আমি আমার সম্পত্তির একটা অংশ তার নামে ট্রাস্ট করে দিব, এবং যাতে করে ওই ট্রাস্টটা থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামটা দিয়ে তার সাস্টেনেবিলিটিটা হয়। তো এটা হচ্ছে যে আপনি একটা বিষয়টা আপনি রাখলেন, কিন্তু আপনি যদি প্রথম থেকে মানে তার জন্মের পর থেকে যদি এই যে আপনার তাকে সক্ষম করে তোলা, আপনি দেখবেন যে প্রথম দিকে রিগ্রেশন হলো, এটা একটা অ্যারেস্ট করা যায়, মানে একটা সাস্টেন করা যায়। পরবর্তীতে থেরাপির মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন আছে, সেই ইন্টারভেনশনগুলোর মাধ্যমে কিন্তু তার অবস্থার উন্নতি হয়। তার যতই বয়স বাড়তে থাকে, প্রতিটা বয়স অনুযায়ী ফিজিওলজিক্যাল কন্ডিশনসগুলোও চেঞ্জ হতে থাকে। আপনার বয় প্রাপ্তির সময় সে যে বিহেভিয়ারটা করবে 20 বছর বয়স হলে কিন্তু তার এই বিহেভিয়ারটা চেঞ্জ হবে, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এই যে কন্টিনিউয়াস মনিটরিং বাংলাদেশে এই সিস্টেমটা নাই, এবং প্যারেন্টসদেরকে যে অ্যাডভাইস করবে যে সে এই পর্যায়ে গেলে আপনাকে এইভাবে ট্রেন দিতে হবে। আপনার কিছু কিছু বাচ্চা আছে কনসেপ্ট অফ ডে নাইট শেখানো কিন্তু ওদের জন্য অনেক কঠিন, কিংবা আপনি আজকে কি বার, অনেকে আছে যারা আপনার অনেকগুলো ডেট বলে দিতে পারে, কিন্তু অনেক বাচ্চা আছে তাদের টাইম এবং স্পেসের সেন্সটা তৈরি হয় না। তো এগুলো কিন্তু আপনার ইন্টারভেনশনের কন্টিনিউয়াস ইন্টারভেনশনের মাধ্যমে জিনিসগুলো করতে হয়। এই যে একটা লাইফ লং জার্নি, রাষ্ট্র যদি এগিয়ে আসে কিংবা রাষ্ট্র যদি এই সিস্টেমটা করতে পারে যে যথেষ্ট এক্সপার্ট এখানে অ্যাভেলেবল আছে, আমি এখন যদি লক্ষ লক্ষ টাকাও খরচ করতে চাই, বাংলাদেশে আমার ওই এক্সপার্ট তৈরি হয় নাই যে আমার ছেলেকে এই ট্রেনিংটা দিবে। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে যে ওই জায়গাটাতে আমাদের দেশ হিসেবে আমরা এখন অনেক অনেক পিছিয়ে। আপনি যদি ইংল্যান্ডে যান, আপনার অনেক থেরাপিস্ট পাবেন যারা ইন্টারভেনশন দিতে পারবে এবং তারা অনেক এক্সপার্ট এই বিষয়ে, কিন্তু বাংলাদেশে ওই জায়গাটাতে আমরা এখনো দুর্বল আছি। আমি এখানে একটু সাবস্টেন্সিয়েট করব। আজকে আমি মিটিং এর শেষে প্রধানমন্ত্রীকে যখন সি অফ করি, আমি দলে ছিলাম, আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে আপনি এই যে এদের যত্নের কথা বললেন, এদের স্থানের কথা বললেন, আমরা এটা শুরু করে দিয়েছি। আমরা যে সমস্ত স্টেক হোল্ডার আছে, যেমন যে আমাদের একজন নোমান খান একজন আছেন, এই ধরনের যাদের এক্সপেরিয়েন্স আছে, তাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে যে সমস্ত কথা, যেটা তানজিমুল আলম ভাই বললেন যে ওনার তো সক্ষমতা আছে তার পুত্রের জন্য কিছু একটু করে যায়, কিন্তু দেখভাল কে করবে, এই সমস্ত যে সমস্ত পিতামাতাদের সেই সমর্থন নাই, তাদের জন্য আমরা একটা গৃহের ব্যবস্থা, একটা স্থানের ব্যবস্থা করতে চাচ্ছি। এবং সেটি আমাকে প্রাইম মিনিস্টার বলেছে ওনার সেক্রেটারিকে ডেকে রবেনী সাহেবকে সময় দেওয়া, আমার সঙ্গে উনি কথা বলবে এবং এই বিষয়ে আমি সিদ্ধান্ত নেব। সকলের জন্যই তো রাষ্ট্রকে আসলে ব্যবস্থা করতে হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার তানজিমুল আলম, ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী, ধন্যবাদ ডাক্তার আফামরুল হক এমপি, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। পরবর্তী পর্বে সংসদে মোকাব্বির আর হাসপাতালে খালেদা, এই নিয়ে করবো আলোচনা।